পাহাড়ি নদীর ধারের এই ছোট্ট গ্রামটি একসময় সুখ আর শান্তিতে ভরা ছিল। কৃষকের গোয়ালে ছিল হৃষ্টপুষ্ট গরু আর মাঠে ছিল ফসল। কিন্তু গত কয়েক মাস ধরে গ্রামের ওপর এক অদৃশ্য কালো ছায়া নেমে এসেছে। রাতের অন্ধকারে কে বা কারা এসে কৃষকের সবচেয়ে আদরের সম্পদ গবাদি পশু চুরি করে নিয়ে যাচ্ছে তা কেউ জানে না। আজ সকালে গফুর মিয়ার বাড়ির উঠোনে গ্রামের মহিলারা জড়ো হয়েছে। চারপাশের পরিবেশ অত্যন্ত থমথমে। গফুর মিয়া তার শূন্য গোয়াল ঘরের সামনে মাটিতে বসে অঝরে কাঁদছে। আর পারলাম না গো দাদি, আমি শেষ হয়ে গেলাম। এই নিয়ে আমার 4টে গরু হাওয়া হয়ে গেল গো। কাল রাতেও আমি নিজের চোখে দেখলাম আমার কালো গাইটা গোয়ালে বাঁধা ছিল। আমি নিজে হাতে তাকে খড় খেতে দিয়েছি। সকালে উঠে দেখি দড়িটা পড়ে আছে আর গরুটা নেই। একটা পায়ে ছাপও পর্যন্ত নেই, কোনো দড়ি কাটার দাগ নেই গো। আমি এখন কি করে এই এত বড় সংসারটা চালাবো বলো দেখি? আমার আর কিচ্ছু রইলো না গো, আমার আর কিচ্ছু রইলো না। শুধু কি তোমার গফুর ভাই? গত সপ্তাহে আমার সবচেয়ে বড় গাইটাকেও তো ঠিক এভাবেই কে যেন নিয়ে গেল। গ্রামের কোনো সাধারণ ছিচকে চোর হলে ঠিক ধরা পড়তো। এত বড় একটা গরু কি কেউ পকেটে করে নিয়ে যেতে পারে? নিশ্চয়ই তাকে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু এমন ভাবে গরুগুলো গায়েব হচ্ছে যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো আসমানি বা জমিনি ব্যাপার আছে। এ মানুষের কাজ নয়। আমার খুব ভয় করছে আমেনা খালা। কাল রাতে আমি যখন জল খেতে উঠেছিলাম তখন জঙ্গলের দিক থেকে কেমন যেন একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া আসছিল। চাঁদের আলোয় আমি দেখলাম জঙ্গলের মাথার উপর দিয়ে একটা কালো ধোঁয়ার মতো কি যেন উড়ে গেল। আমার তো মনে হয় ওই জঙ্গল থেকে অদ্ভুত কিছু একটা এসে আমাদের ওই গরুগুলো তুলে নিয়ে যাচ্ছে। আমাদের এই গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত। এখানে থাকলে আমরা কেউ বাঁচবো না। চুপ কর সুমি, পাগল মেয়ে কোথাকার। গ্রাম ছেড়ে কোথায় যাবি? হ্যাঁ, এই মাটি আমাদের বাপ দাদার, এই গ্রাম আমাদের। বিপদ এসেছে বলে কি রাতের অন্ধকারে পালিয়ে যেতে হবে? তোরা যাকে সাধারণ চুরি ভাবছিস এটা তা নয়। আমি এই 65 বছরের জীবনে এমন অদ্ভুত চুরি কখনো দেখিনি। কোনো দাগ নেই, কোনো প্রমাণ নেই। ঠিকই বলেছিস আমেনা, এ কোনো মানুষের কাজ হতেই পারে না। আমাদের খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ, উপায় তো অনেক খুঁজছিলাম গো দাদি। সারা রাত না ঘুমিয়ে পাহারা দিলাম, কিন্তু মাঝরাতে হঠাৎ করে এমন একটা ঘুম এসে চোখে ভর করে, মনে হয় চোখের পাতা কেউ আঠা দিয়ে জুড়ে দিচ্ছে। তারপরে সকালে উঠে দেখি সব শেষ। কিছু একটা মায়া তো কাজ করছেই আমাদের ওপরে। আমার শেষ সম্বল বলতে ওই ছোট্ট বাছুরটা বেঁচে আছে। ওটাকেও যদি আজ রাতে নিয়ে যায়, আমি কাল সকালে গলায় দড়ি দেবো গো। আমি কাল সকালে গলায় দড়ি দেবো। এসব কথা একদম বলবেন না গফুর ভাই। আমরা সবাই মিলে আজ রাতে তোমার উঠোনে পাহারা দেব। দেখে কে আসে চুরি করতে। আজ একটা এসপার ওসপার করেই ছাড়বো। গ্রামের মানুষ জানতো না তাদের এই দুর্গতির কারণ কোনো সাধারণ চোর বা ডাকাত নয়। গ্রামের পাশের ওই অন্ধকার জঙ্গলেই আস্তানা গেড়েছিল এক ভয়ঙ্কর ডাইনি। তার ক্ষুধা ছিল অসীম, আর সেই ক্ষুধা মেটাতেই সে বেছে নিয়েছিল গ্রামের নিরীহ পশুগুলোকে। গুহার ভেতরে আলো খুবই কম। একটি নীল রঙের জাদুকরি আগুন জ্বলছে। ডাইনি সেই আগুনের পাশে বসে আছে। তার সামনে গত রাতে চুরি করে আনা গফুর মিয়ার কালো গাইটি বাঁধা রয়েছে। গরুটি ভয় কাঁপছে। আহ, কি সুন্দর তাজা প্রাণ।
ওই বোকা গ্রামের মানুষগুলো ভাবছে তাদের গরু বুঝি অন্য গ্রামের চোর নিয়ে যাচ্ছে। তারা জানে না এই ডাইনির খিদে মেটানোর জন্যই তাদের গরুগুলো জন্ম নিয়েছে। সারা রাত জেগে পাহারা দেয় ওরা, আর আমি আমার ঘুমের জাদুতে ওদের বেহুশ করে দিই। ওরা টেরও পায় না কখন আমি ওদের গোয়াল থেকে ওই তাজা প্রাণগুলোকে তুলে আনি। এই তো, এই প্রাণ শক্তি তো আমাকে অমর করে রাখবে। যত গাই আমি খাবো আমার শক্তি তত বাড়বে। আজ রাতে ওই গফুরের গোয়ালের শেষ বাছুরটাকেও আমি নিয়ে আসবো। ওর নরম প্রাণ শক্তি আমাকে আরো জোয়ান করে তুলবে। কেউ আমাকে আটকাতে পারবে না। বিকেলে গ্রামের মহিলারা আবার জড়ো হয়েছে। গ্রামের গোয়াল ঘরগুলো এখন প্রায় সবই খালি। চারপাশের আকাশ মেঘলা হয়ে আসছে। পরিবেশটা অত্যন্ত বিষণ্ণ। সুমি একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। জানো দাদি, আজ দুপুরে আমি যখন নদীর ঘাটে গেছিলাম, জঙ্গলটার দিকে তাকিয়ে আমার গা ছমছম করে উঠল। মনে হলো ভেতর থেকে কেউ যেন লাল লাল চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমার তো মনে হয় এবার আমাদের কোনো ওঝা ডাকা উচিত। ও সব ওঝা গুনিন দিয়ে এই বিপদের মোকাবিলা করা যাবে না সুমি। এই অশুভ শক্তি অনেক বেশি প্রাচীন। আমি বুঝতে পারছি জঙ্গলের ভেতর কোন এক অশুভ মায়া তৈরি হয়েছে, কিন্তু একটা কথা মনে রাখিস, যেখানে চরম অশুভ কিছু থাকে সেখানে প্রকৃতি নিজেই কোনো না কোনো শুভ শক্তিকে পাঠিয়ে দেয় ভারসাম্য রক্ষার জন্য। ভগবান কখনোই নিরীহ জীবের ওপর দিনের পর দিন অত্যাচার মেনে নেন না রে, মেনে নেন না। উনি ঠিক বিচার করবেন। দাদি, তোমার ওই ভগবানের ভরসায় বসে থাকলে আমাদের আর একটা গরুও প্রাণে বাঁচবে না। আমাদের নিজেদেরই কিছু করতে হবে। আমি বলি কি, আজ রাতে আমরা সবাই গফুর ভাইয়ের উঠোনে লুকিয়ে থাকবো। যেই আসুক না কেন তাকে আমরা আজ হাতে নাতে ধরবো। তোমরা 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 আর কষ্ট করো না, হবে না। আমার যা হবার তা তো চলেই গেছে। ওই ছোট্ট বাছুরটাকে আমি আজ আমার শোবার ঘরে গিয়ে বেঁধে রাখবো। দেখি ঘরের ভেতর থেকে কিভাবে চুরি করে নিয়ে যায়। হ্যাঁ, আমিও দেখি। সেটাই ভালো হবে। আর আমরা সবাই আজ রাতটা জেগেই থাকবো। তোরা সবাই দরজায় খিল দিয়ে রাখিস। আজ রাতে বাতাসটা খুব ভারী হয়ে আছে। আমার মন বলছে আজ রাতে একটা বড় কিছু ঘটতে চলেছে। আকাশে বিশাল একটি পূর্ণিমা চাঁদ উঠেছে, কিন্তু মাঝে মাঝেই কালো মেঘে তা ঢেকে যাচ্ছে। রাত নিঝুম। গ্রামের সব মানুষ ঘরের ভেতর লুকিয়ে আছে। গফুর মিয়া তার শোবার ঘরে বাছুরটিকে বেঁধে রেখে দরজায় হেলান দিয়ে বসে থাকতে থাকতে গভীর ঘুমে তলিয়ে গেছে। ডাইনির মায়াবী ঘুমের জাদু পুরো গ্রামকে আচ্ছন্ন করে ফেলেছে। ডাইনি তার জঙ্গল থেকে বেরিয়ে একটি কালো ধোঁয়ার আকার ধারণ করে গফুর মিয়ার উঠোনে এসে নামল। সে নিজের আসল রূপে ফিরে এলো। গন্ধ পাচ্ছি, একদম কচি বাছুরের গন্ধ। ভেবেছে ঘরের ভেতর লুকিয়ে রাখলে আমি পাবো না। বোকা মানুষ। আমার জাদুর কাছে তোদের এই কাঠের দরজা কোনো বাধাই নয়। কে কে
আমার জাদুতে বাধা দিল? কার এত বড় সাহস? উঠোনের ঠিক মাঝখানে ধীরে ধীরে একটি বিশাল অবয়ব তৈরি হতে শুরু করে। এটি কোনো মানুষ বা প্রাণী নয়, একটি বিশাল আকারের সম্পূর্ণ নীল আলোয় তৈরি গরুর আধা স্বচ্ছ অবয়ব। এর চোখ দুটো থেকে তীব্র সাদা আলো ঠিকরে বেরোচ্ছে। হারিয়ে যাওয়া সমস্ত নিরীহ গরুর মিলিত আত্মার রূপ গরু। তার মধ্যে কোনো হিংস্রতা নেই, আছে এক অদ্ভুত ঐশ্বরিক তেজ। তোদের তো আমি খেয়ে হজম করে ফেলেছি। তোরা আবার কোথা থেকে এলি? ভেবেছি সেই সামান্য মায়াবী রূপ ধরে আমাকে ভয় দেখাবি? আমি হলাম এই জঙ্গলের ডাইনি। আমার শক্তির কাছে তোরা তুচ্ছ। গোভূত কোনো কথা বলে না, সে শুধু তার বিশাল আলোকিত মাথাটা নিচু করে ডাইনির দিকে এক পা এগিয়ে আসে। ডাইনি তার দুই হাত ঘষে একটা বিশাল কালো আগুনের গোলা তৈরি করে এবং প্রচন্ড আক্রোশে সেটি গোভূতের দিকে ছুঁড়ে মারে। পুরে ছাই হয়ে যা। তোদের অস্তিত্ব আমি চিরকালের জন্য মুছে দেব। না না না, এটা হতে পারে না। আমার জাদু এত দুর্বল হতে পারে না। তোদের এত শক্তি কোথা থেকে এলো? আমাকে ছেড়ে দে। আমি আর কখনো এই গ্রামে আসবো না। আমাকে বাঁচতে দে। গোভূত ধীরে ধীরে ডাইনির দিকে এগোতে থাকে। নিরীহ পশুদের নীরব কান্না আর যন্ত্রণা থেকে জন্ম নেওয়া এই পবিত্র শক্তির সামনে ডাইনির অন্ধকার জাদু একদম তুচ্ছ হয়ে যায়। ডাইনি পালানোর জন্য আবার কালো ধোঁয়ায় পরিণত হওয়ার চেষ্টা করে, কিন্তু গোভূতের শরীর থেকে নির্গত নীল আলো পুরো উঠোনকে এমনভাবে ঘিরে ফেলে যে ডাইনি আর পালাতে পারে না। আমাকে ছেড়ে দে। আমি আর কখনো এই গ্রামে আসবো না। আমাকে বাঁচতে দে। পরদিন সকাল। রাতে সেই গুমোট ভাবটা কেটে গিয়ে গ্রামের আকাশে ঝলমলে রোদ উঠেছে। বাতাস একদম পরিষ্কার। গফুর মিয়া ধড়মড় করে ঘুম থেকে উঠে দেখে তার বাছুরটি ঘরের এক কোণে নিরাপদে দাঁড়িয়ে জাবর কাটছে। গফুর আনন্দে কেঁদে ফেলে। সে দৌড়ে উঠোনে এসে দেখে রাহিমা দাদি, আমিনা এবং সুমিও সেখানে এসে দাঁড়িয়েছে। সবার মুখেই এক অদ্ভুত স্বস্তির ছাপ। দাদি, ও দাদি গো, আমার বাছুরটা বেঁচে গেছে গো। কাল রাতে কেউ আসেনি। আমার মনে হচ্ছে আমাদের ওপর থেকে সমস্ত অভিশাপ কেটে গেছে গো, সমস্ত অভিশাপ কেটে গেছে। আমি তো আগেই বলেছিলাম খালা, ভগবান নিশ্চয়ই আমাদের একটা পথ দেখাবেন। দেখো, আজ আকাশটা কি সুন্দর নীল লাগছে। কালো রাতের ওই গুমট ভয়টা আজ আর একদমই নেই। সে যাই হোক, কাল রাতে আমি একটা অদ্ভুত নীল আলো দেখেছিলাম জানলার ফাঁক দিয়ে। যেই আমাদের এই বিপদের হাত থেকে বাঁচিয়ে থাকুক, তাকে যেন ঈশ্বর ভালো রাখেন। এবার নিশ্চিন্তে রাতে ঘুমোনো যাবে।